বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশান ইন মেডিসিন। মেডিসিনের ক্ষেত্রে বায়োটেকনোলজি কীভাবে কাজ করছে তার উপরে আমাদের আজকের আলোচনা। রিকম্বিনেন্ট টেকনোলজি, আমরা জানি রিকম্বিনেন্ট টেকনোলজিটা আমাদের মডার্ন বায়োটেকনোলজির প্রধান উপাদ্য বিষয়, যার মাধ্যমে আমরা ট্রানজেনিক জীব থেকে যে কোনো জিনিস আমরা মনোভূত জিন ইনক্লুড করে বা সেখান থেকে কোনো জিনকে আমরা এক্সক্লুড করে সেখানে আমরা নতুন জিন ঢোকাতে পারি। এবং শুধু তাই নয়, আমাদের যে জিনটা কাজ করছে না সেখানে কর্মক্ষম জিন ঢুকিয়ে দিতে পারি। এই সমস্তভাবে আমরা রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে অসংখ্য কাউন্টলেস ইমেন্স ইম্প্যাক্ট হেলথ কেয়ারের ক্ষেত্রে এবং মাস প্রোডাকশনের ক্ষেত্রে, যেগুলো সেফ এবং মোর এফেক্টিভ থেরাপিউটিক ড্রাগস আমরা ব্যবহার করে থাকি। এটাই বলা হলো এখানে। নেক্সট, ফার্দার দ্য রিকম্বিনেন্ট therapeutics do not induce unwanted immunological responses. রেকমেন্ডেড থেরাপিউটিক্সের মাধ্যমে যে সমস্ত ড্রাগ আনা হবে সেগুলো কিন্তু আনওয়ান্টেড ইমিউনোলজিক্যাল রেসপন্স, অ্যাজ ইন কমন ইন কেস অফ সিমিলার প্রোডাক্টস আইসোলেটেড ফ্রম নন হিউম্যান রিসোর্সেস। কী হয়, আগেই বলেছি যে কোনোভাবে বাইরের কোনো অংশ যদি দেহের ভিতর ঢুকে পড়ে তাহলে কি হয় না, আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয় এবং সেই অ্যান্টিবডি যে রিয়াকশানের ফলে কি অ্যালার্জি ফর্মেশন করে। কিন্তু রিকম্বিনেন্ট টেকনোলজি যেটা হচ্ছে ডু নট ইন্ডিউস, কখনোই ইন্ডিউস করবে না আনওয়ান্টেড ইমিউনোলজিক্যাল রেসপন্স অ্যাজ ইন কমন ইন কেস অফ সিমিলার প্রোডাক্ট আইসোলেটেড ফ্রম নন হিউম্যান। ঠিক আছে, তাহলে এটা কখনোই করবে না। তাহলে আমাদের লক্ষ্য থাকতে হবে যে কখনোই যেন রেসপন্স না করে, মানে আনওয়ান্টেড যে ইমিউনোলজিক্যাল রেসপন্স সেটা যেন রিকম্বিনেন্ট টেকনোলজি দ্বারা বা রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স দ্বারা উৎপন্ন ড্রাগ না করে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে 30টার মতো রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স ড্রাগস রয়েছে আমাদের ওয়ার্ল্ড ওভারে। এটা অবশ্যই মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ইন্ডিয়াতে 12টা। কেন ইন্ডিয়াতে কম না, টোটাল ইন্ডিয়াতে 12টা মার্কড আছে এই 30টার মধ্যে, 30টার মধ্যে 12টা ইন্ডিয়াতে ওভার আছে। কারণ বিভিন্ন রকম কোম্পানিকে এখানে আসতে দেওয়া না, যেগুলো অর্ডার পায়নি এবং যেগুলো আমাদের দেশের ক্ষেত্রে সেটা মানে ঠিক ইম্প্যাক্ট না আমাদের বর্তমান যে এনভায়রনমেন্ট সেক্ষেত্রে, সেই জন্য আমাদের ইন্ডিয়াতে অনেক কম। আমাদের ইন্ডিয়া বলে না, বিভিন্ন দেশে কিন্তু 30টা করে রিকম্বিনেন্ট থেরাপিউটিক্স ইউজ হয় না, এটা মাথায় রাখতে হবে। টোটাল 30, আমাদের ইন্ডিয়াতে 12টা। এবার যেটা হচ্ছে যে আমরা পড়ব জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং ইনসুলিন। রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে ইনসুলিন আমরা জানি কি যে ইনসুলিন হচ্ছে একটা হরমোন এবং প্যানক্রিয়াসের আলফা বিটা কোষ থেকে দুটো হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে ইনসুলিন। তো এই ইনসুলিন কি করে না, ব্লাডে যদি থাকে, ব্লাডে যদি বেড়ে যায় তাহলে কোষে গ্লুকোজ প্রবেশে বাধা দেয়। তো গ্লুকোজ প্রবেশে বাধা দিলে কী হবে, ব্লাডে গ্লুকোজ থেকে যাবে এবং গ্লুকোজ থেকে গেলে কী হবে না, সুগার দেখা যাবে। তো ব্লাড সুগার মানে ডায়াবেটিস 2 টাইপস হয়, একটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। টাইপ 2 কি মানে হয় তার সেলগুলো ঠিকমতো কাজ করছে না, অথবা সেল কাজ করছে ইনসুলিন প্রোডাকশন করছে না, তাহলে আমরা কি করতে পারি না, ইনসুলিন দিয়ে মাঝে মধ্যে তাকে ইঞ্জেকশন দিয়ে তৈরি করতে পারি। আর 1 যদি হয় তাকে বরাবরই আমাদের দিতে হবে, কারণ তার ইনসুলিন প্রোডাকশন হয় না। তো হিউম্যান ইনসুলিন যদি রিকম্বিনেন্ট টেকনোলজি মানে বায়োটেকনোলজির মাধ্যমে যখন হিউম্যান ইনসুলিন তৈরি করা হবে তখন তাকে কিন্তু আমরা হিমোলিন নাম বলি, হিমোলিন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বায়োটেকনোলজির মাধ্যমে যখন আমরা ইনসুলিন প্রোডাকশন করব, কীরকম ইনসুলিন প্রোডাকশন, আগে যেমন প্রক এবং মানে ক্যাটেল এবং পিগের মাধ্যমে করা হয়েছিল, তাতে অ্যালার্জি দেখা দিয়েছিল, অ্যালার্জি বিভিন্নভাবে নিতে পারছিল না, কিন্তু কিছু করার ছিল না, প্রথম অবস্থায় এরকম ছিল। কিন্তু পরবর্তীতে মানুষের দেহের ইনসুলিন সৃষ্টিকারী যে জিন, সেই জিনটা
ইনডিউস করা হয় ইকোলাই ব্যাকটেরিয়াকে। তো সেখান থেকে মাস প্রোডাকশন অফ ইনসুলিন তৈরি করা হয়। তো সেইটা আমরা এবার পড়তে যাচ্ছি। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রচুর বছর পড়েছে, সামনের দিকেও পড়বে। কোথায় কোথায় ইম্পর্টেন্ট সেটা দেখে নাও। জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইনসুলিন কী বলছে, ম্যানেজমেন্ট অফ অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস। একজন অ্যাডাল্টের যদি ডায়াবেটিস হয় ইজ পসিবল বাই টেকিং ইনসুলিন অ্যাট এ রেগুলার ইন্টারভেলস, রেগুলার টাইম ইন্টারভেল, নির্দিষ্ট সময় অন্তত তাকে ইনসুলিন নিতেই হবে। নেক্সট যেটা কোশ্চেন হচ্ছে কি, হোয়াট উড এ ডায়াবেটিক পেশেন্ট ডু ইফ অ্যানাফ ইনসুলিন ওয়াজ নট অ্যাভেলেবল। যদি অ্যানাফ ইনসুলিন অ্যাভেলেবেল না হয় তাহলে এই পেশেন্টটা কী করবে, কোথার থেকে পাবে? তাহলে কি আলাদা কোনো জায়গার থেকে আইসোলেট করে ইনসুলিন ব্যবহার করতে হবে। তারা নিজেরা তৈরি করতে পারছে না বা তৈরি হচ্ছে না। তাহলে এর অ্যান্সার হচ্ছে তাই, অ্যান্সারটা নিচেই আছে, ইফ অ্যানাফ হিউম্যান ইনসুলিন ওয়াজ নট অ্যাভেলেবেল that one would have to isolate and use insulin from other animals. কার থেকে? নেক্সট কোশ্চেনটা যেটা এনসিইআরটি আছে, would the insulin isolate from other animals be just as effective as the secreted by the human itself? No. অ্যান্সারটা হচ্ছে নো, এফেক্টিভ একই রকম না। নেক্সট, would it elicit or express ইমিউন রেসপন্স ইন হিউম্যান বডি? ইয়েস, পরেরটা কিন্তু ইয়েস। এবার সেটা কেন, কারণটা হচ্ছে ইট দ্যাট ইজ ইনসুলিন আইসোলেটেড ফ্রম অ্যানিমেলস, মেনলি ইনসুলিন আইসোলেটেড ফ্রম অ্যানিমেল ইজ নট এফেক্টিভ অ্যাজ হিউম্যান ইনসুলিন বিকজ ইট দ্যাট ইজ আদার অ্যানিমালস ইনসুলিন ক্রিয়েটস অ্যালার্জিক রেসপন্স টু হিউম্যান দেখো কোশ্চেনটা যেমনভাবে করছে তোমাকে উত্তরটা বুঝে নিতে হবে, কিন্তু অ্যালার্জি সৃষ্টি করবে অ্যান্ড আদার টাইপ অফ রিয়াকশান টু ফরেন পার্টিকেল। যেমন ফরেন পার্টিকেল দেহের মধ্যে ঢুকলে যেমন আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয় এবং অ্যালার্জি উদ্ভব হয়, ঠিক এই ক্ষেত্রেও একই রকম হবে। তাহলে কি আমাদের কি করতে হবে না, হিউম্যানের যদি ইনসুলিনটাকেই আমরা যদি ইনজেক্ট করতে পারি সবচেয়ে বেস্ট। নাও ইমাজিন, এবার মনে করো ইফ ব্যাকটেরিয়া আর অ্যাভেলেবেল দ্যাট কুড মেক হিউম্যান ইনসুলিন, যদি ব্যাকটেরিয়া এই হিউম্যান ইনসুলিন তৈরি করতে পারে দারুণ খবর হবে। কারণ হিউম্যান ইনসুলিন জিন, এটা হিউম্যান ইনসুলিন জিন, এই যে হিউম্যান ইনসুলিন জিনটা আছে, এই যে হিউম্যান ইনসুলিন জিন, এটা আমরা কি করলাম না, ব্যাকটেরিয়ার থেকে, এই ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়ার থেকে আমরা প্লাজমিডটাকে বাইরে বের করে আনলাম, বাইরে বের করে এনে এটাকে এর মধ্যে আমরা ইনসার্ট করে দিলাম বায়োটেকনোলজির মাধ্যমে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। এবার এটাকে আবার হোস্ট সেলে প্রবেশ করালাম, মানে ব্যাকটেরিয়ার মধ্যেই প্রবেশ করে দিলাম, এটাকে আবার ব্যাকটেরিয়ার মধ্যেই প্রবেশ করালাম। তাহলে এ প্রচুর পরিমাণ মাল্টিপল ব্যাকটেরিয়া তৈরি করবে। মাল্টিপল ব্যাকটেরিয়া তৈরি করলে আমরা এই যে জিন থেকে কী তৈরি হবে না, এ অটোমেটিক ইনসুলিন তৈরি করতে থাকবে, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে পাবো। সাডেনলি দ্য হোল প্রসেস বিকাম সিম্পল, তখন আমাদের সমস্ত প্রসেসটাই খুব ইজি হয়ে যায় যদি ব্যাকটেরিয়াকে আমরা ইনক্লুড করতে পারি। ইউ ক্যান ইজিলি গ্রো এ লার্জ কোয়ান্টিটি of the bacteria and make as much insulin as you need, যত তোমার দরকার সেরকম পরিমাণে তুমি কিন্তু ব্যাকটেরিয়া, রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া তৈরি করে তুমি কিন্তু ইনসুলিন প্রোডাক্ট করতে পারো। নেক্সট কোশ্চেন, থিঙ্ক অ্যাবাউট ওয়েদার ইনসুলিন ক্যান বি ওরালি administered টু ডায়াবেটিক পিপল অর নট। মানে কথা হচ্ছে যে মৌখিক, মানে মুখ দিয়ে খাওয়ার ওষুধ হিসাবে ডায়াবেটিক পেশেন্টদের এই ইনসুলিন কি পারমিশন দেওয়া যায়, করা কি সম্ভব হয়? যদি করা সম্ভব কি সম্ভব না, যদি হয় তাহলে কেন, না হলেই বা কেন? অ্যান্সারটা হচ্ছে না, কোনোখানি সম্ভব না, বিকজ ইনসুলিন ইজ এ প্রোটিন। কারণ এর তিনটে পার্ট আছে, এ হচ্ছে 30 প্লাস হচ্ছে বি পার্ট হচ্ছে
তো হচ্ছে 51, সম্ভবত 21। এই যে এ বি সি তিনটে, এ প্লাস বি প্লাস সি তিনটে পার্ট নিয়ে, তার মধ্যে মুখ্য পার্ট হচ্ছে এ আর বি, এই টোটালটাই হচ্ছে পলিপেপটাইড। তো এই পেপটাইড জন্য এরা ইনসুলিন ক্যান নট বি ওরালি অ্যাডমিনিস্টার্ড টু ডায়াবেটিক পিপল বিকজ ইনসুলিন ইজ এ প্রোটিন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্ট দ্য ইনসুলিন। তো এর মধ্যে একটা কথা বলি যে ইনসুলিন তো প্রোটিন, এ তো ডাইজেস্ট করে ফেলবেই, সত্যি তো তাই, তাহলে আমাদের কোনো কাজ হবে না, ব্লাডে যেতেই পারবে না। কিন্তু যে একটা কোম্পানি এর মধ্যে কিন্তু তৈরি করছে, যেটা ওয়ার্ল্ড বায়োটেকনোলজিতে খবর আছে, তারা এই ওরাল যে ইনসুলিন তার বাইরে কোট করে দিচ্ছে, সেই কোটটা কিন্তু ইনডাইজেস্টেবল, সেটা ডাইজেস্ট হবে না এবং ইনসুলিনটা সরাসরি শোষিত হয়ে, মানে কোট সহ শোষিত হয়ে ব্লাডে চলে যাবে। তো এরকম যদি হয় তাহলে ইঞ্জেকশনের ব্যাপারটা আর আসছে না, তখন ওরালি আমরা ইউজ করতে পারবো, এটা জানার জন্য। কিন্তু এখন অবধি তোমার পরীক্ষা যতদিন চলছে ততদিন কিন্তু এটা এখনও মার্কেটে আসেনি। Insulin used for diabetes was earlier extracted from pancreas of কাদের না pancreas of kill or cattle and pigs. স্ল্যাগটার্ড ক্যাটেল মানে মৃত ক্যাটেল এবং পিগের প্যানক্রিয়াস থেকে নিয়ে ব্যবহার করা হতো। ইনসুলিন ফ্রম অ্যান অ্যানিম্যাল সোর্স দো কজ সাম পেশেন্ট টু ডেভেলপ অ্যালার্জি or other type of reaction to foreign protein। ওই যে কোশ্চেনটা করেছিল সেই কোশ্চেন উত্তর কিন্তু এখানেও এনসিআরটি দিয়ে দিয়েছে, কোশ্চেনটা অনেক আগে করেছে, এনসিআরটি উত্তর দিয়েছে। তার মানে ও বাইরের কোনো অ্যানিমেলের, আদার্স অ্যানিমেলের ইনসুলিন যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে না অ্যালার্জি ফর্মেশন করে, ফরেন বডি যদি ঢোকে তাহলে যেরকম হয় তাই হবে। লিলি কোম্পানি, এলি লিলি কোম্পানি সেই প্রক ইনসুলিন দেখতে পাচ্ছ, প্রক থেকে এবং বিফ থেকে ইনসুলিন তৈরি করেছিল। হ্যাঁ, এটা তৈরি করেছিল এবং তৈরি করে মার্কেটে বিক্রি হয়। এই হিমোলিন এন, এটা একদম এখানে লেখাই আছে হিউম্যান ইনসুলিন রিকম্বিনেন্ট আর ডিএনএ অরিজিন আইসোফেনি সাসপেনশন পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছিল। হিমোলিন কি লিলি কোম্পানি আমাদের আছে এনসিআরটিতে। এবার প্রসিডিওরে ইনসুলিন তৈরি হতে পারে সেটা আমরা একটু দেখব। প্রথমে কী নিচ্ছি, হিউম্যান সেল থেকে আমরা ডিএনএ নিলাম। হিউম্যান সেলকে কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কাটলাম, এই যে ইনসুলিনের জিনটাকে কাটলাম। ঠিক একইভাবে ব্যাকটেরিয়া নিলাম, এশিরিয়া কোলাই, সেখান থেকে আমরা বার করলাম কি প্লাজমিড, তাকেও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, সেম রেস্ট্রিকশন এনজাইম, এবং এই জিনটা এর মধ্যে পুশ করে দিলাম। পুশ করে দেওয়ার পরে যে রিকম্বিনেন্ট ডিএনএটা হলো, এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা, সেটাকে আমরা হোস্টের মধ্যে মানে ব্যাকটেরিয়ামের মধ্যে প্রবেশ করলাম এবং এটা কী করলাম, ক্লোনিং করলাম, প্রচুর পরিমাণে ক্লোনিং করলাম। এবং কী করলো না, এই যে জিনটা হিউম্যান ইনসুলিন তৈরি করা শুরু করলো, এই হিউম্যান ইনসুলিন। তারপরে আমরা পরবর্তী ধাপে আমরা ইনসুলিনগুলোকে স্ট্যাক করে একদম ডাউনস্ট্রিম প্রসেসের মাধ্যমে আমরা মার্কেটজাত করলাম, যেটা করা হয়। প্রত্যেকটা কিন্তু ফার্মেসিউটিক্যাল ট্যাঙ্ক যা যা লেখা আছে প্রত্যেকটা পড়বে। নেক্সট, পাওয়ার অফ রিকম্বিনেন্ট টেকনোলজি হিউম্যান ইনসুলিন প্রোডাকশন বাই ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে যে প্রথমে কি প্রসিডিওরটা, আইসোলেট হিউম্যান সেল অ্যান্ড গ্রো টিস্যু কালচার প্রথমে করলাম, এবং সেইখান থেকে 2 নম্বর স্টেপ কি, আইসোলেট ডিএনএ ফ্রম হিউম্যান সেল, সেখান থেকে ডিএনএটাকে আইসোলেট করলাম। নেক্সট হচ্ছে কি, আইসোলেট ডিএনএ ফ্রম দ্য হিউম্যান সেল কাট উইথ ইন এ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম। নেক্সট কী করলাম না, মিনওয়াইল আইসোলেট প্লাজমিড ডিএনএ ফ্রম ব্যাকটেরিয়া, সেখান থেকে আলাদা করলাম, এবং তার পরবর্তীতে কী করলাম না, ইউজ দ্য সেম রেস্ট্রিকশন এনজাইম যা বললাম আগে টু কাট দ্য প্লাজমিড অ্যান্ড ক্রিয়েটিং দ্য ম্যাচিং স্টিকি এন্ড তৈরি করলাম। এবং পরবর্তীতে কী করলাম না, দুটোকে জয়েন করলাম, এটাকে এখান থেকে এনে জয়েন করে দিলাম আর এটা এখানে জয়েন করে দিলাম, তাহলে কী হলো, প্লাজমিড আর হিউম্যান ফ্র্যাগমেন্ট জয়েন্ট হলো এবং এটা রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি হলো, তৈরি হয়ে গেল। এবার এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে, এই যে রিকম্বিনেন্ট প্লাজমিডটা
এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে আমরা কী করবো না হোস্টের মধ্যে, হোস্ট মানে সে ব্যাকটেরিয়া সেল, অ্যালাউ নিউ ব্যাকটেরিয়া টু ইনকর্পোরেট, যুক্ত করলাম দ্য রিকম্বিনেন্ট প্লাজমিড ইনটু দ্য ব্যাকটেরিয়াল সেল, দেন স্ক্রিন ব্যাকটেরিয়া টু ফাইন্ড দ্য ওয়ান্স দ্যাট হ্যাভ ইনকর্পোরেটেড অফ হিউম্যান জিন। দেখো এইগুলো সম্বন্ধে কি ঠিকঠাক হলো কি না হলো তার সম্পর্কে কিন্তু আমরা আগেই পড়ে এসছি, কিন্তু যে মার্কার দরকার, এই দরকার, এগুলো নিয়ে কিন্তু এখন আলোচনার কোনো কিচ্ছু বিষয় নেই, এগুলো কিন্তু প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা করে আসবোই। তো এইখানে আমরা ইনসুলিন প্রোডাকশনটাই শুধু আমরা জানছি। নেক্সট, সেই একটা কোষ থেকে এরকম প্রচুর কোষ তৈরি হবে, তারা প্রত্যেকে ইনসুলিন তৈরি করবে। রোটিলিয়ন অফ নিউ ইনসুলিন প্রোডাকশন ইন ব্যাকটেরিয়া এর মধ্যে তৈরি হবে, এবং এগুলো একটা কিসের মধ্যে তৈরি করব না আমরা ফার্মেন্টারের মধ্যে তৈরি করবো, এই ফার্মেন্টারের মধ্যে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রসিডিওর অফ ইনসুলিন প্রোডাকশন। যে তৈরি হলো এই হিমুলিন যেভাবে তৈরি হয় সেটাই আমরা দেখিয়েছি এখানে এভাবে। ঠিক আছে, মোদ্দা কথা যদি শর্ট একদম নাট সেলে বলি তাহলে কি বলবো না, এই যেটা হচ্ছে হিউম্যান সেল থেকে নিলাম, জিনটাকে কাটলাম, কেটে বার করলাম, ব্যাকটেরিয়াকে নিলাম, ব্যাকটেরিয়ার থেকে প্লাজমিড নিলাম, প্লাজমিডের এখানে যোগ করলাম, এখানে ট্রান্সফরমেশন করলাম, মানে ঢুকিয়ে দিলাম, ইলেকট্রোপোরেশন হতে পারে, হিট শক হতে পারে, যাই হোক। এবার আবার তারপরে কী করলাম না এখানে অ্যাপ্লিকেশন করতে সুযোগ দিলাম, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ক্লোন হলো, সেখান থেকে আমরা পরপর ডাউনস্ট্রিম প্রসেসের মাধ্যমে সমস্ত ইনসুলিন তৈরি করলাম। নেক্সট, অ্যাকর্ডিং টু এনসিআরটি ইনসুলিন কন্টেন্ট যেটা বলছিলাম যে 21 এবং 30, এইটাই আমার তখন বলছিল না, 2 শর্ট পলিপেপটাইড চেইন, ইনসুলিনের 2 শর্ট পলিপেপটাইড চেইন, মেইনলি হচ্ছে এটা হচ্ছে এ পলিপেপটাইড, আর এই যে এখান থেকে এটা হচ্ছে বি পলিপেপটাইড। এইখানে যেগুলো ছিল এগুলো এস মানে ডাইসালফাইড বন্ড। কোশ্চেন হতে পারে যে এ আর বি এর মধ্যে 2 ডাইসালফাইড বন্ড আছে, আর এ নিজের মধ্যে আছে একটা ডাইসালফাইড বন্ড। ঠিক আছে, তো এটাকে কাটলে পরে এটা হচ্ছে সি পার্ট। তো সি পার্টকে যদি কাটা হয় তাহলে তখন এটা হচ্ছে প্রো ইনসুলিন হচ্ছে ঠিক প্রো ভিটামিন, প্রো হরমোন, এটা হরমোন যেটা প্রো হরমোন। তো প্রো হরমোন প্রো এনজাইমের মতো, যেমন মনে করো ট্রিপসিনোজেন কাজ করতে পারে না, পরবর্তীতে কাজ করে। আর এখানে এই প্রো ইনসুলিন বা প্রো তোমার হরমোন ইনসুলিনটা যখন সি পার্টটা যুক্ত থাকবে তখন কিন্তু এটা কাজ করবে না, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা। এবং এই বি চেইন যেটা বি চেইনের এন টার্মিনাল, ভালো করে বুঝে নাও, এটা এন টার্মিনাল, আর এ চেইনের এটা হচ্ছে সি টার্মিনাল হবে কিন্তু। ঠিক আছে, মনে থাকে যেন এখানে কিন্তু সেই জন্য পাশে আমি ডায়াগ্রামটা দিয়ে দিয়েছি। সবসময় এন টার্মিনাল মানে প্রথমে তৈরি হয়েছে, মানে বি চেইন প্রথমে তৈরি হয়েছে যখন ট্রান্সলেশন হয়েছিল, প্রথমে হচ্ছে বি চেইনের পরে হয়েছিল সি চেইন, তারপরে হয়েছিল এ চেইন। তোমাকে কিন্তু কোশ্চেন করতেই পারে, কিন্তু বি কেয়ারফুল, যদি কোশ্চেন করে উত্তর তোমাকে দিতে হবে যে ইনসুলিনের যে 3টে পার্ট এ বি সি পেপটাইড, তারা কতগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। নর্মালি ছোটো থেকে বড়োতে যাবে, মানে এ মানে তোমার 21টা অ্যামাইনো অ্যাসিড, বি মানে 30টা অ্যামাইনো অ্যাসিড, টোটাল হচ্ছে 51 হচ্ছে ফাংশনাল, আর সি হচ্ছে 35। ঠিক আছে, সি হচ্ছে 35 অ্যামাইনো অ্যাসিড, 21-20। আচ্ছা, যেটা হচ্ছে তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝে নাও, এখান থেকে অনেক ধরনের কোশ্চেন করতে পারে যে আজ পর্যন্ত করেনি। তাহলে কোন পার্ট আগে তৈরি হয়, তাহলে বলবো বি চেইনের পার্ট আগে তৈরি হয়, এবং এ চেইনটা হচ্ছে শেষে তৈরি হয়, সি চেইন মাঝখানে তৈরি হবে। এবং যখন আমরা এ আর বি এর মাঝখানে সিটাকে ফ্রি আলাদা করতে পারবো, তখনই এই দুটো হয়ে যাবে ইনসুলিন, অর্থাৎ কার্যকরী। সেই জন্য বলা হচ্ছে কি এনসিআরটিতে, ইনসুলিন কনসিস্ট অফ 2 শর্ট পলিপেপটাইড চেইন এ অ্যান্ড চেইন বি দ্যাট আর লিঙ্ক টুগেদার বাই এ ডাইসালফাইড ব্রিজ।
ডাইসালফাইড ব্রিজ মানে দুটো ব্রিজ, একটা দুটো ব্রিজ, এবং এর মধ্যে নিজের মধ্যে আছে হচ্ছে একটা ব্রিজ, সি এর মধ্যে কোনো ডাইসালফাইড বন্ড নেই। তাহলে প্রো ইনসুলিন হচ্ছে একদম প্রথমে যেটা কার্যকরী নয়, ইনঅ্যাক্টিভ, আর যেখান থেকে সি পার্ট যখন আমরা বাদ দিলাম তখন হচ্ছে কার্যকরী। এবার ঘটনা হচ্ছে যখন আমরা ইনসুলিন প্রোডাকশান করব বায়োটেকনোলজিভাবে, তখন কিন্তু দুটো ব্যাকটেরিয়া, এই দুটো ব্যাকটেরিয়াতে দুটো, একটাতে এ পার্ট আর একটাতে বি পার্ট কিন্তু আলাদাভাবে তৈরি করতে হবে। কারণ টোটাল ইনসুলিন জিন দিয়ে যদি এ বি সি তৈরি করে তখন কিন্তু কাটাটা খুব সমস্যা সিটাকে। সেই জন্য কী করতে হবে না, দুটো আলাদা ব্যাকটেরিয়া নিতে হবে। প্রথমে জিনটাকে নিতে হবে, কি জিনটাকে নিয়ে প্রথমে এ পার্টে জিন নিলাম, সেখান থেকে রিকম্বিনেন্ট করে একটা এ পার্টের ক্লোন তৈরি করে ফেললাম, আবার একই পদ্ধতিতে বি পার্টের ক্লোন তৈরি করলাম, দুটো তারপরে একসঙ্গে যুক্ত করে দিলাম, না সরি ক্লোন না, প্রথমে হচ্ছে রিকম্বিনেন্ট তৈরি করলাম, তারপরে এ আর বি একসঙ্গে যুক্ত করে আবার রিকম্বিনেন্ট তৈরি করলাম, বুঝতে পারলাম তো? তারপরে সেটাকে আমরা ক্লোন করলাম। সি পার্ট কখনোই কিন্তু আনবো না, আমি ওখানে যাই, ওখানে আরও ভালো করে বোঝাবো। ইন ম্যামালস ইনক্লুডিং হিউম্যানস ইনসুলিন ইজ সিনথেসাইজড অ্যাজ প্রো হিউম্যান, তাহলে প্রো হরমোন হিসাবে, লাইক প্রো এনজাইম। দ্য প্রো হরমোন অলসো নিড টু বি প্রসেসড বিফোর ইট বিকামস এ ফুললি ম্যাচিওর আর ফাংশনাল হরমোন। তাহলে পুরোপুরি তৈরি হওয়ার আগে একে কী করতে হবে না, ম্যাচিওর তৈরি করতে হবে। হুইচ কন্টেন্টস অ্যান এক্সট্রা স্টেজ কল্ড সি পেপটাইড, দ্যাট ইজ যেটা বললাম এত। তাহলে তৈরি করার আগে, ফুললি ম্যাচিওর করার আগে আমাদের সি পার্টকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের তৈরি করতে হবে। দিস সি পেপটাইড ইজ নট প্রেজেন্ট ইন দ্য ম্যাচিওর ইনসুলিন। ওকে ফাইন, তার মানে ছিল কীরকম, এরকম আমাদের, আমি দেখাচ্ছি স্ট্রেট লাইন যাতে বুঝতে সুবিধা তোমার। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে বি পার্ট, এটা এন টার্মিনাল, তারপরে এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে 21 অ্যামাইনো অ্যাসিড, এটা 30 অ্যামাইনো অ্যাসিড, 30, এটা 30 অ্যামাইনো অ্যাসিড, আর বাকি যেটা পড়ে রইল সেটা হচ্ছে সি পার্ট। তাহলে আমাদের কি করতে হবে না, এই সি পার্টটাকে কেটে বাদ দিতে হবে, বাদ দিয়ে এবার এর মধ্যে কি হবে না, ডাইসালফাইড বন্ড তৈরি হয়ে যাবে। এটা স্টেট করে দেখাচ্ছি আমি না বেঁকিয়ে। দ্য মেইন চ্যালেঞ্জ, এই যে এখানে বলছে, দ্য মেইন চ্যালেঞ্জ ফর প্রোডাকশন অফ ইনসুলিন ইউজিং রিকম্বিনেন্ট টেকনোলজি ওয়াজ গেটিং ইনসুলিন অ্যাসেম্বলেড ইনটু এ ম্যাচিওর ফর্ম। তার মানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচিওর ফর্মে তৈরি করাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তাহলে আমাকে কি করতে হবে না, এই যে বি পার্ট এটা তৈরি করার জন্য যে জিনটা, সেটা আগে আমাকে একটা প্লাজমিডের মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে, আর এ পার্টটাকে একটা প্লাজমিডের মধ্যে ঢোকাতে হবে, ঢুকিয়ে মানে দুটো আলাদা ব্যাকটেরিয়া নিতে হবে, নিয়ে তার মধ্যে তৈরি করতে হবে। করার পরে যখন এই দুটো এ চেইন বি চেইন আর এ চেইন তৈরি হয়ে আসবে, তখন আমরা এই দুটোকে একসঙ্গে এরকম যুক্ত করে দেবো, এটা এ এটা বি, এখানে এর মধ্যে ডাইসালফেট আর এই দুটোর মধ্যে ডাইসালফেট বন্ড থাকবে। ক্লিয়ার? কেটে দিয়ে ইন 1983 সালটা মনে রাখতে হবে, এলি লেলি অ্যান আমেরিকান কোম্পানি প্রিপেয়ার টু ডিএনএ সিকোয়েন্স, দুটো ডিএনএ সিকোয়েন্স করেসপন্ডেড টু এ অ্যান্ড বি চেইন অফ হিউম্যান ইনসুলিন তৈরি করে ফেলেছিল। তো অ্যান্ড ইন্ট্রোডিউস দেম ইন প্লাজমিড, তাহলে প্লাজমিড অফ ইকোলাই টু প্রডিউস ইনসুলিন, যা বলছি তাই, তাহলে সেভাবে তৈরি করেছিল। চেইন এ অ্যান্ড চেইন বি আর প্রডিউস সেপারেটলি, দেখো তাহলে দুটো ইন ডিফারেন্ট ইকোলাইতে, ঠিক আছে, চেইন এ এবং চেইন বি প্রডিউস সেপারেটলি অ্যান্ড এক্সট্রাক্ট, আলাদা করে এক্সট্রাক্ট করা হবে করে, অ্যান্ড দেন কম্বাইন, তারপরে সেটা কম্বাইন করা হবে ক্রিয়েটিং ডাইসালফেট বন্ড, এবং সেই ডাইসালফেট বন্ড দিয়ে সেটাকে আলাদাভাবে যুক্ত করে দেওয়া হবে টু ফর্ম ইনসুলিন, দ্যাট ইজ 51 অ্যামাইনো অ্যাসিড। 51 প্লাস হচ্ছে 36 বললে কত হচ্ছিল, 35 হলে 6, টোটাল ছিল হচ্ছে 86 অ্যামাইনো অ্যাসিড। তার মধ্যে থেকে আমরা 35, এটা যদি হিউম্যান থেকে নিতাম তাহলে বাদ দিতে হতো, আর এখানে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে আমরা
কী করেছি না, একটা হচ্ছে চেইন তৈরি করেছি, সেটা হচ্ছে 21 অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে 30B অ্যামাইনো অ্যাসিড। আমরা আলাদাভাবে আলাদা ব্যাকটেরিয়া তৈরি করেছি, ক্লোন করেছি, তৈরি হয়ে এসছে। তারপরে আমরা ডাইসালফাইড বন্ড, দেখো কতগুলো কথা, খুব ভালো করে বুঝতে হবে, এনসিআরটিকে মানতেই হবে, কী বলেছে সেটা ভালো করে বুঝুন। চেইন এ অ্যান্ড চেইন বি আর প্রডিউস সেপারেটলি অ্যান্ড এক্সট্রাক্টেড, এবং আলাদা প্রডিউস করেছে মানে কি, একদম ক্লোন তৈরি করা হয়ে গেছে, আর এক্সট্রাক্ট করা হচ্ছে, এবং তারপরে এ আর বি চেইন আমরা কম্বাইন করেছি, কম্বাইন করে ডাইসালফাইড বন্ড দিয়ে কম্বাইন করেছি, এবং ম্যাচিওর ইনসুলিন তৈরি করা হয়েছে। তো এইটুকু অবধি আমাদের শেষ হলো। নেক্সট হচ্ছে জিন থেরাপি। এবার আমরা জিন দিয়ে এতক্ষণ তো হরমোন প্রোডাকশন করলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে হরমোন এমন একটা জিনিস যা তোমার দেহে বেশি হবে না, বেশি হলে হাইপার, কম হলে হাইপো সিমটম দেখা দেবে। অর্থাৎ কোনো মানুষের দেহ থেকে যদি আমরা রক্ত এনে আরেকজনের দিই, তাহলে কিন্তু ইনসুলিনের কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না। অর্থাৎ যে প্রসিডিওরে আমরা এতক্ষণ ইনসুলিন প্রোডাকশন দেখলাম, সেই প্রসিডিওর করাটাই বুদ্ধিমানের কাজ, এবং সেটাই হয়। নেক্সট হচ্ছে জিন থেরাপি। জিন ইনক্লুশন, এক্সক্লুশন, রিপ্লেসমেন্ট, এই তিনটে পদ্ধতি, এবং এছাড়াও রিপেয়ারিং, বিভিন্নভাবে আমরা বিভিন্ন রোগ কিন্তু সারাতে সক্ষম হয়েছি। কোনোটা এমব্রায়োনিক অবস্থায়, কোনোটা বোন ম্যারো অবস্থায়, কোনোটা হচ্ছে প্রোনিউক্লিয়াস অবস্থায়। মানে প্রোনিউক্লিয়াস মানে ফার্টিলাইজেশন হওয়ার আগের মুহূর্তে যখন নিউক্লিয়াস দুটো কাছাকাছি আসে। তাহলে বিভিন্ন প্রসিডিওরে কিন্তু আমরা জিন থেরাপি করার, প্রোনিউক্লিয়াস কথাটা যখন উঠলোই, প্রোনিউক্লিয়াস মানে হচ্ছে যখন একটি সাইড কন্টেনের মধ্যে দুটো, একটা মেল নিউক্লিয়াস, এটা হচ্ছে মেল নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ফিমেল নিউক্লিয়াস, দুটোই প্রোনিউক্লিয়াস, দুটোই কিন্তু এন অবস্থায় আছে। তো এইখানে যদি কোনো জিনের যদি গণ্ডগোল থাকে, সেখানে আমরা করি, তাহলে এই প্রোনিউক্লিয়াস মানে বিফোর ফার্টিলাইজেশন, মানে তাহলে কি আমরা গ্যামেটে আইদার মেল গ্যামেট আর ফিমেল, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেল গ্যামেটে চেঞ্জ করা হয়, অর জাইগোট 2N ফর্মেশন যখন করলো, 2N ফর্মেশন করলো, সেখানে যদি চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু একদম টোটাল যে জেনারেশন আফটার জেনারেশন আমরা এক জিন থেরাপি দিয়ে রোগটা সারিয়ে দিতে পারবো। কিন্তু পরবর্তীতে করতে গেলে কি হয়, এটা রেগুলার বেসিসে আসে, তখন ঠিক ইনসুলিনের মতন, তখন কিন্তু ওই লোকটার বা ওই অ্যাডাল্টে হিউম্যানের দুরকম পদ্ধতি হতে পারে, যে মাঝে মধ্যেই তাকে জিন দিয়ে তৈরি করা লিম্ফোসাইট বা অন্য কিছু, যাই হোক, যে ক্ষেত্রে যা স্টেম সেল নেওয়া হবে। স্টেম সেল কাকে বলে আমরা জানি, আনডিফারেন্সিয়েটেড সেল প্রেজেন্ট ইন হিউম্যান বিং। তো সেই সেলের মধ্যে যেটাকে আমরা যেভাবে ইনপুট করব, সেইভাবে কিন্তু আমরা ফল পাব। জিন থেরাপি, ফার্স্ট এই কোশ্চেন, ইফ এ পারসন ইজ বর্ন উইথ হেরিডিটারি ডিজিজ, can a corrective therapy be taken for such disease? নাও কি সম্ভব? জিন থেরাপি ইজ দ্য অ্যাটেম্প্ট টু ডু ইট। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সেটা সম্ভব, সেটা জিন থেরাপি। যদি জন্মগত হেরিডিটারি ডিজিজ যদি হয়, তাহলে তাকে জিন থেরাপি দিয়েই করা সম্ভব। জিন থেরাপি ইজ দ্য কারেক্টিভ থেরাপি ফর হেরিডিটারি ডিজিজ। ক্লিয়ার? তাহলে বংশগতভাবে যে রোগগুলো পরপর জিনগতভাবে আসে, সেগুলো জিন থেরাপির দ্বারাই সারানো সম্ভব। জিন থেরাপি ইজ এ কালেকশন অফ মেথড দ্যাট অ্যালাউ কারেকশন অফ এ জিন ডিফেক্ট। যে জিনটা ডিফেক্ট আছে, সেটাকে আমরা কারেকশন করতে পারি, দ্যাট হ্যাজ বিন ডায়াগনোসড ইন চাইল্ড অর এমব্রায়ো। যদি আমরা একদম এমব্রায়ো অবস্থায় বা একদম ছোট্ট অবস্থা করলেও কিন্তু পুরোপুরি কিওর হয় না। এমব্রায়ো অবস্থায় যদি আমরা করতে পারি, এবং কোনো যদি হেডের ডিজিজ থাকে, তাহলে যদি আমরা প্রথম থেকে জানতে পারি, ডাক্তারবাবুরা তাই করেন, জানতে পারলে তাহলে কি করেন না, ওই জিনটাকে কারেক্ট করে দেন, এবং তখন টেস্ট টিউব বেবি তৈরি করা হয়, যাতে কি হয় না, যে বেবি এই জিনটা ইনকারেক্ট ছিল, সেটা কিন্তু কারেক্ট হয়ে গেল এই প্রসিডিউরে।
Here, genes are inserted into the person's cells and tissue to treat a disease. তাহলে কী করা হয়, জিন সেই পার্সন বা সেল বা টিস্যুতে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবং ডিজিজটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কারেকশন অফ জেনেটিক ডিফেক্ট ইনভলভস ডেলিভারি অফ নর্মাল জিন into the individual or embryo to take over the function of the compensate for non-functional gene. তার মানে এখানে বলতে চাইলো কি, যদি আমরা কারেকশান করতে চাই তাহলে সেই ব্যক্তির দেহের যে নন ফাংশনাল জিন, যে জিনটা ফাংশন করছে না, এরকম কোনো জিন ফাংশন করলে কিন্তু তার এই ডিজিজটা হতো না, সেখানে যদি আমরা ফাংশনাল জিন প্রবেশ করতে পারি তাহলে কিন্তু তার এই ক্ষতিপূরণটা আমরা করে দিতে পারি। এই যে মেয়েটা, এটাকে দেখো, এই মেয়েটা একটা পলিথিনের ব্যাগের মধ্যে আছে এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছে। ডাক্তারবাবু তার সঙ্গে কন্ট্যাক্টে আসে, বলছি, কারণ ইমিউন পাওয়ার তার নেই একদম, বাইরের কোনো কিছু আসলে পরে যে কোনো একটা সামান্য কিছু তার মৃত্যু হতে পারে। ডাক্তারবাবু তার সঙ্গে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট করছেন। তার মা, এর হচ্ছে মাদারের সঙ্গে চাইল্ড, দেখো তারা কিন্তু মাঝখানে প্লাস্টিক রয়েছে, আদর পর্যন্ত করতে পারছে না, কারণ মাঠ থেকে যদি কোনো জাম চলে যায় মেয়েটা মারা যাবে। এর সম্বন্ধে পরে জানো, বাচ্চাটা খেলছে কিন্তু টোটাল বডিটা কভার্ড উইথ মানে এনি টাইপ অফ পলিথিন বা এরকম কিছু দিয়ে, যাতে তার কোনো রকম বাইরে থেকে কোনো জাম না যেতে পারে। এই ডিজিজটা কি? এই ডিজিজটা হচ্ছে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, ADA। এটা হচ্ছে কি, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, এটা হচ্ছে এনজাইম। এই এনজাইমটা তৈরি না হলে ডিঅক্সি অ্যাডিনোসিন জমা হতে থাকে। এবার তোমার মনে হতে পারে স্যার ডিঅক্সি অ্যাডিনোসিন তো এ তো আমাদের দরকার, সব কিছুই আমাদের দরকার, কিন্তু এক্সেস কোনো কিছু যদি দেহে জন্মে যায় সেটাই কিন্তু তখন হয়ে যায় কি, টক্সিক সাবস্টেন্স। তো অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি, এই যে এনজাইমটা অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, এটা যদি ডিফিসিয়েন্সি হয় তখন যে রোগটা হয় তখন তাকে বলা হয় SCID, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডিফিসিয়েন্সি। সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডিফিসিয়েন্সি তাহলে কী হচ্ছে না, আগের যে বাচ্চাটা 4 বছরের বাচ্চাটা 4 ইয়ার্স ওল্ড, 1990 সালে এটা ধরা পড়েছিল কি না, একটা এনজাইম যেটা তৈরি হচ্ছিল না। তাহলে এই এনজাইমটা যদি তৈরি করানো যেত বা তৈরি করা যায়, করা হয়েছেও, এবং তাহলে কী হবে না, জিন থেরাপির মাধ্যমে সুস্থ রাখা যাবে। এনসিটি কী বলছে, দ্য ফার্স্ট ক্লিনিক্যাল জিন থেরাপি কখন প্রথম যেটা হয়েছিল, গিভেন ইন 1990, 1990 সালে, আজ থেকে 30 বছর আগে, টু এ 4 ইয়ার্স ওল্ড গার্ল, মনে রাখতে হবে IMP 2021 সালের জন্য, উইথ অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি। প্রথম 1990 সালে 4 ইয়ার একটা গার্ল, মানে একটা মেয়ে সন্তান, এটা মনে রাখবে, চাইল্ড বললে ভুল হবে, গার্ল, তার দেহে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এনজাইমের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছিল, তার ফলে তার যে ডিজিজ হয়েছিল সেটা হলো SCID, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। তো এই ডিজিজটা দেখা দিয়েছিল তার দেহে, সেই বাচ্চাটা, এই বাচ্চাটা, ঠিক আছে, 4 ইয়ার্স ওল্ডে তাকে ধরা পড়েছিল, তারপর থেকে তাকে ট্রিটমেন্ট চালিয়েছে। দিস এনজাইম মানে ADA, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, ইজ ক্রুশিয়াল ফর ইমিউন সিস্টেম টু ফাংশন। তাহলে ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে দেয় যদি কখনো এই এনজাইমটা না তৈরি হয়, তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন দিয়ে তৈরি হবে এবং কি করবে না, T লিম্ফোসাইট এবং B লিম্ফোসাইট, এবং বলে দিই ক্রোমোজোম নাম্বার, এটা থাকে ক্রোমোজোম নাম্বার 20-তে, এবং T লিম্ফোসাইট মেনলি T লিম্ফোসাইট এবং B লিম্ফোসাইটকে নষ্ট করে দেয় এবং তার ইমিউন পাওয়ার থাকে না। আমরা জানি যে ইমিউন পাওয়ার কে তৈরি করে, T লিম্ফোসাইট,
কিন্তু সেই টি লিম্ফোসাইটে কখনো যদি আমরা এই এনজাইমটাকে সিনথেসিস করার জিন একবার ঢুকে দিতে পারি, তাহলে টি লিম্ফোসাইট কাজ করা শুরু করবে এবং কাজ করলে ইমিউন পাওয়ার ফিরে আসবে। দিস ডিসঅর্ডার ইজ কজ ডিউ টু ডিলিশন অফ জিন। তাহলে ডিলিশন পড়েছি, অ্যাডিশন পড়েছি, সে ডিলিশন অফ জিন অফ অ্যাডিনোসিন ডিএমএনএস। তাহলে এটা মনে রেখো, ডিলিশন অফ জিনের জন্য কিন্তু হয়, ডিলিশন অফ জিনের জন্য অ্যাডিনোসিন ডিএমএনএস যে এনজাইমটা তৈরি হয় না, সেটা হচ্ছে ডিলিশন অফ জিন, মনে যেন থাকে। ইন সাম চিলড্রেন অ্যাডিনোসিন ডিএমএনএস ডিফিসিয়েন্সি ক্যান বি কিওর্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে এটা কিওর করা যায়, কিন্তু পার্মানেন্টলি করা সম্ভব নয়। অর বাই এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, কী করতে পারি না, এনজাইম বারবার দিতে পারি, তাই তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে পারি, করলে পরে কি বারবার টি লিম্ফোসাইট তৈরি হবে, আবার তোমাকে দিতে হবে। ভালো করে বোঝো, টি লিম্ফোসাইট তো পার্মানেন্ট না, ইমমর্টাল সেল না, সেটা তো টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট তো কিছুদিন পরে মারা যাবে। আর কি করতে পারি, এনজাইম বাইরের থেকে তৈরি করে, অন্যভাবে তৈরি করে রিপ্লেসমেন্ট মানে বায়োটেকনোলজি তৈরি করে দিতে পারি এনজাইমটা ডিএমএনএস, ইন হুইচ ফাংশনাল এডিএ ইজ গিভেন টু পেশেন্ট বাই ইনজেকশন। ইনজেকশনের মাধ্যমে আমরা দিতে পারি, খুব ভালো কথা। বাট প্রবলেম উইথ বোথ অফ দ্য অ্যাপ্রোচেস, দুটোর ক্ষেত্রেই অসুবিধা আছে। দ্যাট দে আর নট কমপ্লিটলি কিউরেটিভ, কমপ্লিটলি কিউরেটিভ হবে না। তাহলে ইন্টারভেল কিছু দিন পর পর তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, আবার এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি করতে হবে। অ্যাজ দ্য ফার্স্ট স্টেপ দ্য জিন থেরাপি, প্রথম অবস্থায় জিন থেরাপি ইন লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট ফ্রম দ্য ব্লাড অফ পেশেন্ট আর গ্রোন ইন কালচার আউটসাইড দ্য বডি। যদি আমরা আলাদাভাবে এটা করে দিতে পারি, তাহলে ফার্স্ট টাইমে, প্রথম অবস্থায়, এমব্রায়ো অবস্থায়, স্টেম সেলে, তবেই কিন্তু সম্ভব। সেটা কী করে সম্ভব, এই ফাংশনাল অ্যাডিশন ডিঅ্যামাইনেজ এনজাইম, যেটা হচ্ছে সিডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে, ইউজিং এ রেট্রোভাইরাস। কেন, যেহেতু মানুষ, সেখানে কিন্তু আমরা কখনোই আর প্লাজমিড নিতে পারবো না, এটাও মনে রাখতে হবে। তাহলে এডিএ রোগটাকে, এডিএ যে এনজাইমটাকে আমরা যদি রিপ্লেস করতে চাই, তাহলে আমাদের ভেক্টর হিসাবে নিতে হবে কি, রেট্রোভাইরাস, নট রেট্রোভাইরাস নিতে হবে। কারণ এটা রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে সিডিএনএ তৈরি করবে, সিডিএনএর মাধ্যমে আমাদের জিনটা তৈরি করে দেবে। কখনোই প্লাজমিডের মাধ্যমে আমরা হিউম্যান বডিতে আনতে পারবো না রেট্রোভাইরাস ভেক্টর। দেন ইন্ট্রোডিউস ইনটু দিস লিম্ফোসাইট হুইচ আর সাবসিকুয়েন্টলি রিটার্ন টু দ্য পেশেন্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে পার, মাথার মধ্যে ঢুকলো কিছু। ব্যাপার হচ্ছে যে আমরা যে জিনটা, মনে করো কোনো একজন মানুষের কাছ থেকে এইটা হচ্ছে এডিএ সৃষ্টিকারী জিন, সেটা আমরা কি করলাম না, রেট্রোভাইরাসের মধ্যে প্রবেশ করালাম, তার ডিএনএর মধ্যে, তার যে ডিএনএ ছিল তার ডিএনএর সঙ্গে এইটা ঢুকে দিয়েছি। এবার এইটা যখনই টি লিম্ফোসাইট কোষে আমরা প্রবেশ করাবো, তার জিনোমের মধ্যে যখন ঢুকবে, টি লিম্ফোসাইটের মধ্যে যখন ঢুকবে, তখন সেটা কাজ করবে। ডায়াগ্রামটা পরে দেখাচ্ছি, খুব সুন্দর ডায়াগ্রাম আছে। তখন সেটা তৈরি করা শুরু করবে, ঠিক। হাওয়ার অ্যাজ দিস সেলস আর ইমর্টাল, কোন সেল কথা বলা হলো, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। অ্যাজ দিস সেলস, ভালো করে বুঝে নাও, টি অ্যান্ড বি লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট নট ইমর্টাল, মানে আজীবন বেঁচে থাকবে না। দ্য পেশেন্ট রিকোয়ার্স পিরিয়ডিক ইনফিউশন অফ সাচ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লিম্ফোসাইট, বারবার দিতে হবে। যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অথবা জিন থেরাপি, তোমার হচ্ছে এনজাইম ট্রান্সপ্লান্টেশন করি, বারবার করতে হবে। হাউএভার ইফ জিন আইসোলেট ফ্রম ম্যারো সেলস, মানে বোন ম্যারো সেল থেকে যদি আমরা আইসোলেট করতে পারি, স্টেম সেল, মেনলি হচ্ছে স্টেম সেল থেকে যদি আইসোলেট করতে পারি, প্রডিউসিং এডিএ, যে জিনটা এডিএ তৈরি করবে, এডিএ ইনটু সেলস অ্যাট আর্লি এমব্রিয়নিক স্টেজ, তাহলে পার্মানেন্টলি কিওর করা সম্ভব। ক্লিয়ার, তাহলেই শুধু এটা পার্মানেন্টলি কিওর করা সম্ভব হবে, নচেত কিন্তু নয়। হ্যাং করে গেছে।